সাদাত হোসেন বিভিন্ন লেখা শুধু না, উপন্যাস শুধু না, গল্প না, তার কবিতা, তার গান এত অল্প বয়সে হ্যামিল্টনের বাসিকার মতো আমাদেরকে আবার বাংলা বইয়ের জগতে নিয়ে আসছেন। যারা হুমায়ুন আহমেদের পাঠক ছিলেন, একটা সময় 2-4 বছর পর পর্যন্ত পড়েছেন গোগ্রাসে, এরপর আর হুমায়ুন আহমেদ নতুন করে পড়ার আলাদা কিছু ছিল না। তখন সাদাত হোসেনকে আমরা পুনরাবিষ্কার করলাম, তার লেখা পড়তে থাকলাম একটার পর একটা। আমি কিভাবে তার পাঠা করলাম, আমি এক লাইনে বলি। আমার একজন সহকর্মী ছিল, সে আমাকে কলকাতা বইমেলা থেকে এসে বলল, বিশ্বজিৎ, একজন লেখকের বই লাইন ধরে কিনতেছে পশ্চিমবঙ্গে। এখন কে রে ভাই? বললো যে এরকম একটা ইয়াদ ছিল, আপনি কি পড়েছেন? আমি তো ভাই আগে পড়িনি। তা আমাকে বললো আমি কি পড়বো? আমি বললাম, আমাকে বললো যে নির্বাসন পড়েন। আমি বললাম যে না, আমি নির্বাসন না, আমি প্রথম অন্দরমহল পড়বো। তো অন্দরমহল পড়া আমি শুরু করি রাত 11টা-10-এর দিকে, রাত, এবং সকাল 7টা পর্যন্ত আমি অন্দরমহল শেষ করে ফেলেছি পরের দিন। আপনি বুঝতেই পারছেন, সারা রাত জেগে বয়সে পড়া শেষ করে, এটা কিন্তু সহজ কথা না। আরে কি আর বয়স আপনার। কিন্তু আমি আন্দোলিত হলাম, প্রতিটি লাইন, কোনো অংশ, কোনো অক্ষর, কোনোটা বাদ না দিয়ে আমি পুরোটা বই পড়েছি। সেই মানুষটি এখন আমার সামনে। আমি ওনাকে শুধু প্রশ্ন করব যে আপনার লেখালেখির মধ্যে যে অন্দরমহল বা নির্বাসনের পরে পাঠক যেভাবে আপনাকে পেয়েছে, এই যে পাওয়াটার পরে কি আপনার দায়িত্ববোধ বেড়ে যায়নি? এর পরে যখন আপনি নির্মাণ করলেন আপনার অন্য উপন্যাসগুলো, তখন কি আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা, এবং সেই চ্যালেঞ্জ আপনি কিভাবে উতরালেন, সে বিষয়টা জানা চাই। থ্যাংক ইউ বিশ্বজিৎ দা। আমার একটু বিব্রত লাগছে, আপনি এত প্রশংসা করেছেন। আচ্ছা, সেটা হচ্ছে আপনি অন্দরমহলের কথা বলেছেন। অন্দরমহল আমার দ্বিতীয় উপন্যাস। আমার প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরশিনগর। তো আরশিনগর প্রকাশিত হয় 2015 সালে, আজকে 2026, 11-12 বছর। তো এই সময়ের বাস্তবতায়, যখন কিনা প্রযুক্তির সর্বপ্লাবী বিস্তার, সেই সময় আসলে 12 বছর পরেও এসে আপনি অন্দরমহলের প্রসঙ্গ তুলছেন বা এখনো পাঠকের কিনছেন, এটি আসলে নানাবিধ চ্যালেঞ্জকে অতিক্রম না করে আসলে সম্ভব ছিল না। তো অন্দরমহলের কথাটা যেহেতু আপনি বলেছেন, আমি সেই প্রসঙ্গে শুধু বলি। আমি যখন, হয় না, আপনি যখন অনেক লেখা লিখবেন এবং প্রায় সব লেখাই পাঠকের কাছে খুব ভালোভাবে সমাদৃত হবে, তখন একটা তুলনাও চলে আসবে। আমার ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে যে আপনার এই লেখাটা অনেক ভালো হয়েছে, বা এটাকে আপনি আর কখনো অতিক্রম করতে পারবেন না, আপনার কাছে এটা এরকম চাই। তো অন্দরমহল নিয়ে কিন্তু এই প্রশ্নটা আমাকে শুনতে হয়েছিল যে আপনি আর এই লেখাটাকে অতিক্রম করতে পারবেন না, অন্দরমহলের কথা। বা এমন না যে সব পাঠক কোনো সুনির্দিষ্ট একটি বইকেই বলেন, তা না, এক একজনের কাছে একটা মনে হয় সেরা। তো আপনি চ্যালেঞ্জ ফিল করার কথা বলেছেন। আমি গত 3-4 বছর আগে হঠাৎ করে মনে হয়, আচ্ছা, এই যে অন্দরমহল নিয়ে মানুষ এত বেশি আমাকে খোঁচায় যে আমি ওটাকে অতিক্রম করতে পারবো কিনা, তখন নিজের ভিতরে না এক ধরনের চ্যালেঞ্জ অনুভব করি। আমার কাছে মনে হয়, আমি দেখি তো যে অন্দরমহল মানুষ যেই মানুষদের কাছে প্রিয়, সেই মানুষদের কাছে আমি এমন একটা বই লিখতে চাই যেই বইটি পড়ে তার অন্দরমহলকে ভুলে যাবে, নিজের লেখাই ভুলে যাবে। এটা আসলে আমার নিজের কাছে নিজের এক ধরনের, এটা অনেকেই হয়তো বলবেন যে তাহলে কি আপনি পাঠকের প্রত্যাশার কারণে লিখেছেন? না, আমি কিন্তু 8 বছর পরে লিখেছি, অর্থাৎ 8 বছর ধরে আমার নিজের সঙ্গে এক ধরনের বোঝাপড়া চলেছে যে আমার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে ওটি লিখবার সেই অনুপ্রেরণা আমি অনুভব করি কিনা। 8 বছর পরে যখন আমি সেটি অনুভব করলাম, আমি যখন লিখতে শুরু করলাম শঙ্খচূড়। কারণ অন্দরমহল উপন্যাসটি ছিল ইতিহাস আশ্রিত একটি কাল্পনিক উপন্যাস, এবং শঙ্খচূড়ের প্রথম খণ্ড আমি যখন লিখলাম, আমার ইচ্ছে ছিল না এটা 2 খণ্ড করার, আমি 1 খণ্ডই করেছি। করার পরে আমি দেখলাম যে উপন্যাসটা শেষ করতে আমাকে যে পরিমাণ সময় লাগবে, সেই সময়টা আমি এই মুহূর্তে দিতে পারছি না। তখন আমি উপন্যাসটাকে বললাম যে এটি আগামী খণ্ডে সমাপ্ত হবে। তা আমি ছোট একটা অভিজ্ঞতা দিয়ে এই প্রশ্ন উত্তরটা শেষ করতে চাই। আমি হচ্ছে 2024 সালে বেলজিয়াম দূতাবাসের ইনভাইটেশনে গিয়েছিলাম ইউরোপে। তো ব্রাসেলসের যিনি অ্যাম্বাসেডর ছিলেন, ওনার বাসায় আমি ঢুকবো।
তো দীর্ঘ প্লেন জার্নি করে গিয়েছি। তো আমি যখন ওনার ঘরের দরজা দিয়ে ঢুকবো, তখন অ্যাম্বাসেডর যে ওয়াইফ আপু হচ্ছে আমাকে ঘরে ঢুকতে দিচ্ছেন না। আমি দরজার এপাই দিয়ে ঢুকবো না, এপাশ আটকে দিচ্ছেন, এপাই দিয়ে ঢুকবো, এপাশ আটকে দিচ্ছেন। আমি বললাম যে কি হয়েছে? বললো যে তুমি তো ঘরে ঢুকতে পারবো না। আমি বললাম কেন? বললো আমি 2 বছর ধরে রাতে ঘুমোতে পারছি না। কেন? বললো শঙ্খচূড় তুমি এমন জায়গায় শেষ করেছো, এরপরে কি হবে সেই কৌতূহল, সেই টেনশন আমি নিতে পারতেছি না। তো তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে। তো আমি তারপরে সেই প্রশ্নের উত্তরটাকে আগে দিয়ে তারপর আমি ঘরে ঢুকেছিলাম। তো আমার কাছে মনে হয় যে লেখক হিসাবে চ্যালেঞ্জগুলো আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো একজন পাঠক বলে যে আপনার ওই বইটি আমার ভালো লাগেনি, বা আমি নিজেও লিখতে গিয়ে স্যাটিসফাইড হই না, তখন সেটা আমাকে ধরেন আমি ব্যাপারটাকে একটু স্থূল একটা উদাহরণ দিই। ধরুন আপনার পিঠের কোনো একটা উৎকট জায়গায় চুলকাচ্ছে, এরকম হয় আমাদের শরীরে, এখন ওই পর্যন্ত আমাদের হাত কিন্তু যাচ্ছে না, তখন ওই জায়গার আশেপাশে আমরা চুলকাই, কিন্তু মজা পাই না, আরাম পাই না, তাই না? তো জায়গা মতো চুলকালে কিন্তু আরাম লাগে। সো ব্যাপারটা হচ্ছে ওইটা, যে একজন লেখক, একজন শিল্পীও কিন্তু ওই জায়গা মতো চুলকানোর আরামটা পায় তখন যখন সে ওই সৃষ্টিটা করতে গিয়ে তার ভেতরকার যে সহজাত স্বতঃস্ফূর্ত উপলব্ধি সেটাকে টাচ করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই বোঝাপড়াটা একজন শিল্পীর সারা জীবন চলতে থাকে। তো কখনো সারা জীবনে অনেকবার হয়তো পান না, কিন্তু কখনো কখনো উনি জায়গা মতো টাচ করে স্পর্শটা পান। তো আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা, যে আমাকে জায়গা মতো স্পর্শ করতে হবে, সেটাই আমাকে আসলে চ্যালেঞ্জটা অতিক্রম করতে বা মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে। ধন্যবাদ। আমি আমার আপনার পাঠকদের সাথে আমার গভীরভাবে সরাসরি সম্পৃক্ত থাকার সৌভাগ্য হয়েছে মুক্তধারার কল্যাণে। আপনি জানেন বোধহয় যে আপনার একটা নতুন বই যেটি প্রকাশ হয়েছে, সেই বইটি কেনার জন্য একটি ফ্লাইটে গত পরশুদিন রূপালী নামে একজন ভদ্রমহিলা ডালাস থেকে ছুটে এসেছেন নিউ ইয়র্কে। আপনার সাথে দেখা হলো, আপনার অটোগ্রাফ নিলেন, উনি আবার ফিরে গেলেন। এই যে একজন পাঠকের যে উন্মাদনা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আসলে আমি অনুপ্রেরণা হিসেবে দেখি। আমি ধরেন পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় অ্যাডিকশন হচ্ছে ভালোবাসা পাওয়ার অ্যাডিকশন। আমি ওই বইটাতেই লিখেছি যে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগসের নাম হচ্ছে ভালোবাসা, তাই না? ধরেন আপনি সকল ড্রাগস থেকেই হচ্ছে হয়তো আপনি মুক্তি বা পুনর্বাসন করতে পারে, কিন্তু ভালোবাসা প্রাপ্তির নেশা এমন যেটা থেকে মানুষ সহসা মুক্তি পেতে পারে না। তো আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল মানুষ না শুধু, আমরা যারা একভাবে সাধারণ মানুষ বা যে কোনো মানুষেরই হচ্ছে ভালোবাসা পাওয়ার ওই নেশাটা এত তীব্র যে সেটি কখনো কখনো তাকে ধ্বংস করে দেয়, কখনো কখনো তাকে নতুন করে তার পুনর্জন্ম ঘটায় এবং অনুপ্রাণিত করে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষের এই ভালোবাসা, কারণ বাংলাদেশের লেখকদের জন্য কিন্তু খুব বেশি অনুপ্রেরণার জায়গা থাকে না। এটি নিশ্চয়ই যারা লেখালেখির সঙ্গে আছেন তারা স্বীকার করবেন যে আমাদের বাংলা সাহিত্য যারা চর্চা করেন তাদের জন্য অনুপ্রেরণার চেয়ে অনুৎসাহিত হওয়ার মতো ঘটনাই বেশি ঘটে। কারণ চারদিকে নানান ধরনের নেতিবাচক মন্তব্য থাকে, পাঠকরা বই পড়তে চান না, বিপণনের জন্য প্রচার করা যাবে না, বা সেটিও আসলে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে না। তারপরে প্রচুর যেটা হয় যে খুব অল্পতেই মানুষ অনেক তীক্ষ্ণ সমালোচনা করে, যেটা আমাদের ডিমোরালাইজ করে ফেলে। কোনটা বাজারি সাহিত্য, কোনটা কালজয়ী সাহিত্য, এগুলো শুনতে শুনতে আমাদের বেশিরভাগ লেখকের লেখার ইচ্ছাই হয়তো মরে যায়। তো এরকম একটা বাস্তবতায় আপনি কেন লিখতেন? আমার কাছে মনে হয় যে আমি তখন লিখি এই ভালোবাসা পাই বলে, এবং সেগুলো আমাকে এই অসংখ্য অবস্ট্যাকলের বা নেতিবাচকতার মধ্যে দিয়েও হচ্ছে লিখতে উৎসাহিত যোগায়। ধন্যবাদ। আমার একটা অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যদি বেশিরভাগ জনপ্রিয় বা যারা খুবই পাঠক নন্দিত লেখক, তাদের ক্ষেত্রে জীবনে দেখা যায় যে তাদের জীবনের শৈশব থেকে শুরু করে যে সময়টুকু কাটে, যদি আমরা আপনার শৈশবের দিকে ফিরে তাকাই, শৈশব আপনি যে গ্রামে বড় হয়েছেন সেখান থেকে যখন আপনি কংক্রিটের দেয়ালে যখন আপনি পৌঁছালেন ঢাকাতে, এই যে পথ পরিক্রমার মধ্যে কোন জিনিসটা বেশি আপনাকে মনে পড়ে, এবং আপনার মায়ের কথা আপনি অনেক কিছুর মধ্যে বলেন, সেই সম্পর্কে আমরা একটু শৈশবের কিছু বিষয় জানতে চাই। আমার কাছে মনে হয় প্রথমত লেখালেখি একটা সহজাত সক্ষমতার বিষয়। কারণ লেখালেখি সেই মানুষটি করতে পারেন যার হচ্ছে অনুভূতি অনেক প্রবল, একই সঙ্গে উপলব্ধি করতে পারেন এবং পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। আর এই তিনটি বিষয়কে প্রকাশ করার জন্য তার প্রকাশের সক্ষমতা থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবাই আমাদের প্রাথমিক জীবনে নানান ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। তো
তো একজন লেখক কিভাবে সে প্রাত্যহিক অভিজ্ঞতাগুলো আর 10 জনের চেয়ে আলাদাভাবে উপলব্ধি করেন। আমার শৈশব এবং কৈশোর আমি বেড়ে উঠেছি বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়েরিয়া গ্রামে, এবং আমি খুবই একটা প্রান্তিক পরিবার থেকে এসেছি। আমার বাবা সেই অর্থে খুব শিক্ষিত কেউ ছিলেন না প্রাতিষ্ঠানিকভাবে। আমার মাও ক্লাস 8, 9 বা 10 পর্যন্ত পড়েছেন, এবং সেই অর্থে আমি খুব মানে সম্পন্ন গৃহস্থ কোনো পরিবার থেকে বেড়ে উঠিনি। তো আমার কাছে মনে হচ্ছে আমরা যে ধরনের জীবন যাপনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি তাতে নানাবিধ টানাপোড়েন ছিল, এবং আমার কাছে এখনো মনে হয় যে এই টানাপোড়েনগুলো জীবনকে খুব কাছ থেকে দেখতে আমাকে সাহায্য করেছে। আমার মনে আছে যে ছোটবেলায় আমি এবং আমার ছোট ভাই তারা আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে আমরা একটা আস্ত ডিম খাবো, কিন্তু আমাদের মুরগি তো একটা ডিম পারে, তো দুজনকে তো একটা আস্ত ডিম দেওয়া সম্ভব ছিল না। তো এই জন্য দুজন খুব কান্নাকাটি করতাম। তো এক সময় দেখতাম যে আমার মা কোন এক জাদুর কাঠি বলে তিনি হচ্ছে একটা ডিম নিয়ে ঘর থেকে বের হতেন রান্নাঘরের উদ্দেশ্যে, কিন্তু দুটো ভাজা ডিম নিয়ে ফিরতেন। তো এটা আমার কাছে বহুদিন পর্যন্ত একটা খুবই কৌতূহলের ব্যাপার ছিল যে এটা কিভাবে সম্ভব। পরে আসলে একটু বড় হওয়ার পরে বুঝলাম যে পৃথিবীর সকল মায়েদের আসলে ম্যাজিক জানতে হয়। পৃথিবীর প্রত্যেকটি মাই হচ্ছে সে ম্যাজিশিয়ান। তো আমার মাও একজন ম্যাজিশিয়ান ছিলেন। তিনি তার একটা অদ্ভুত ম্যাজিক দিয়ে একটা ডিমকে দুটো ডিম করে ফেলতেন, কারণ আমাদের তখন কুমড়ো ফুল ফুটতো গাছে। তো সেই কুমড়ো ফুলগুলো কুচি কুচি করে কেটে উনি ডিম গুলিয়ে তারপর দুটো ডিম করে ফেলতেন একটা ডিমকে। তো তিনি ভেজে নিয়ে আসতেন। এখন এই অভিজ্ঞতা যখন আমি জানলাম, তখন এই যে আমার ভেতরে আমার মায়ের যে জাদু, তার যেই সন্তানকে সন্তুষ্ট করার প্রচেষ্টা, এবং আমাদের নিশ্চয়ই সেই দুটো ডিম পেয়ে খেয়ে আমরা যে হেসেছি, সেই হাসি দেখে একজন মায়ের হৃদয়ে যে অনুভূতি প্রতিফলিত হয়েছে, সেটির তুল্য তো পৃথিবীতে আর কিছু নাই। এখন আমার মা হয়তো কখনো সচেতনভাবে চাননি আমি লেখক হই, বরং উনি আমাকে নিবৃত্তই করতে চেয়েছিলেন, কিন্তু অবচেতনে তার এই যে করা ঘটনা, সেই ঘটনাটি আমাকে হয়তো অনুপ্রাণিত করেছে, হয়তো আমাকে আমার দৃষ্টিভঙ্গি কিংবা অনুভূতি প্রবণতার একটা অন্য দুয়ার খুলে দিয়েছিল। আমার মনে আছে যে একবার আমি ঘটনাটা অনেক জায়গায় বলেছি যে আমাদের বাড়িতে একটা পুকুর আছে। তো পুকুরের ঢাল হচ্ছে পার হচ্ছে অনেক খারাপ। তো একদিন আমি আমার মা গোসল করছি, তো তখন বৃষ্টি হয়েছে, পাড়টা হচ্ছে নরম মাটি হয়ে গেছে। তো আমি ঢাল বেয়ে উপরে উঠছিলাম। তো একদম উপরে যখন উঠছি তখন হচ্ছে আমার পায়ের নিচের মাটিটা ভেঙে সরে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম নিচে, পড়লে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। ঠিক তখন একটা ঘাসের গোছা ধরে আমি আমার পতন রোধ করলাম। এরপর আমি বাড়ি চলে এলাম। পরদিন আমার পাশের বাড়ির এক ছেলের সঙ্গে আমার ভীষণ ঝগড়া হলো। তো ঝগড়া হওয়ার পরে আমি আমার মাকে বললাম যে ওর সঙ্গে আমার জীবনে আমি আর কখনো কোনোদিন কথা বলবো না, কখনো ওরকে আমার প্রয়োজন নাই, কারণ আমি ওর যে সব দিক থেকে শ্রেয়তর আর কি। তখন আমার মা অনেকক্ষণ চুপ করে থেকে আমাকে বললেন যে তুমি যে ওই দিন গোসল করে পুকুর থেকে উঠতে গিয়ে মাটি ধসে পড়ে যাচ্ছিল, তোমার মনে আছে? আমি বললাম যে হ্যাঁ। বলে তখন তুমি একটা ঘাসের গোছা ধরে তোমার পতন রোধ করেছিলে, মনে আছে? আমি বললাম যে হ্যাঁ। বলে তুমি তো প্রতিদিন ওই পুকুর পাড় দিয়ে অসংখ্যবার হেঁটে যাও, তোমার পায়ের তলায় ওই ঘাসের গোছাটা মারিয়ে যাও, কখন কি ঘাসের গোছাটাকে খেয়াল করেছো? আমি বললাম যে না। বলে যেই ঘাসের গোছাটাকে তুমি কখনো খেয়াল করনি, পায়ের তলায় মারিয়ে গেছো প্রতিদিন, সেই ঘাসের গোছাটা তোমার জীবনের একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সময় তোমাকে রক্ষা করেছে। তো তোমার চারপাশের পৃথিবীটা হচ্ছে এরকম, কখনো কাউকে উপেক্ষা করো না, অবহেলা করো না, সেও তোমার জীবনে এই ঘাসের গোছাটার মতো পরিত্রাতা হয়ে উঠতে পারে। তো আমার মা যখন আমাকে এই ঘটনাটি বলেছিলেন, তিনি হয়তো কি ভেবে বলেছিলেন আমি জানি না, তিনি হয়তো অনেক বড় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম অসংখ্য ঘটনা তিনি অসংখ্যভাবে আমার ভিতরে প্রতীত করেছেন, যেগুলো আমার দেখবার, আমার উপলব্ধি করার ক্ষমতাকে হয়তো শানিত করেছে আমার অবচেতনেই। এবং আমি এখনো বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পৃথিবীর অনেক বড় বড় তাত্ত্বিকদের তত্ত্ব পড়েছি, দর্শন পড়েছি, সাহিত্যিকদের লেখা পড়েছি, কিন্তু এখনো আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় তাত্ত্বিক, বড় দার্শনিক আমার মা। আমরা একটু অন্য প্রসঙ্গে একটু বলি। আপনার তো উপন্যাসগুলো অনেক বড় বড় পৃষ্ঠায়, 200, 300, 400 পৃষ্ঠা, অনেক বড় বড় উপন্যাস মানুষ পড়ছে, কিন্তু আপনার কবিতা বা কাব্য গ্রন্থ, সেটার প্রতিও কিন্তু প্রচুর পাঠকের আগ্রহ, সেটি কিন্তু অনেক বড় মোটা বই না। কিন্তু যদি আপনাকে কোনো সমসাময়িক মানুষরা যদি আপনাকে ঔপন্যাসিক বলে ডাকে, বা কেউ যদি কবি সাদাত হোসেন বলে, কোনটাতে আপনি বেশি স্বস্তি বোধ করেন বা প্রাউড ফিল করেন? আপনার প্রশ্নগুলো খুব দারুণ। এই প্রশ্নটা দারুণ এই কারণে,
আমাকে কেউ কবি বললে আমি খুব একটা পছন্দ করি না। না, এটার পেছনে কারণ আছে। এটার পেছনে কারণ হচ্ছে আমি ছাত্র হিসেবে খুবই জঘন্য ছিলাম। আমি আমার সারা জীবনে অঙ্কে হচ্ছে 3 বার পাস করছি আর কি, এবং 3বারই 33 পেয়ে পাস করছি, 33-এ পাস মার্ক ছিল। এবং বেশিরভাগ সময় আমি ম্যাথমেটিক্সে 0 পেতাম। তো আমি তো ছোটবেলা থেকে চশমা পড়তাম। আমার শিক্ষকরা হচ্ছেন, যিনি ম্যাথমেটিক্সের টিচার ছিলেন, তিনি খাতার উপরে হচ্ছে 2টা 0 দিতেন পাশাপাশি। তারপরে মাঝখানে 2টা 0-র মাঝখানে এই অংশটা দাগ দিয়ে অ্যাড করে 2টা দাগ এঁকে দিতেন চশমা, ঠিক আছে, যেহেতু আমি 0 পেতাম। তো এখন এই জন্য আমার একটা বন্ধু ছিল, ও সবকিছুতে খুব ভালো ছিল, কিন্তু ও একটা কাজই করতে পারতো না, কবিতা লিখতে পারতো না। এখন এটা নিয়ে ও খুব জেলাস ফিল করতো যে আমি তো সবকিছু অনেক ভালো, শুধু ওর মতো কবিতা লিখতে পারি না। তো ও করতো কি, যখনই আমি খারাপ রেজাল্ট করতাম, ও করতো কি আমার খাতাটা চুরি করে আমার মাকে নিয়ে দেখিয়ে দিত, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় জোরে জোরে ডাকতো, "এই কবি", মানে তাচ্ছিল্য করার জন্য। এবং মানে ক্লাসের টিচারদের সামনে বা সবার সামনে এটা আমাকে একটা সময় একটা ট্রমাটাইজ করে ফেললো, এবং আমার মনে হলো আমি কখনো কবি হতে চাই না। আরেকটা ব্যাপার ছিল, এটা জানি না কেউ অফেন্ডেড হবেন কিনা, তাও বলি। মানে আমাদের দেশে কবিদের, আমি একটু পোশাক আশাক কথা কিন্তু কবিদের মতো পড়ি না, এই জন্য আমার অনেক পাঠকরাই বলেন যে আপনি কেন কবিদের মতো না। তো কবিরা কিরকম, যে তারা কোচকানো পাঞ্জাবি পরবে, লম্বা চুল থাকবে, তারপরে আরো কি সব ঝোলা থাকবে, আরো কি সব পান করবে, ছবির হাতে ঘুরে বেড়াবে, তারপর আরো কি জানি ব্যাপার আছে আর কি। তো আমি তখন বলি যে কেন কবিরা কি পুলিশ বা আর্মি নাকি, যে তাদের একটা ইউনিফর্ম থাকতে হবে, রাইট? কিন্তু এটাও আমার অবচেতনে কাজ করতো যে কবি হলে সম্ভবত ওরকম হতে হয়, কিন্তু আমি ওরকম হতে চাই না। দ্যাটস ওয়াই আমি কবি হতে কখনো চাইনি। এই দুটো কারণ খুব গুরুত্বপূর্ণ আমি কবি না হতে চাই। এবার বলি যে আমার কবিতাগুলোর ব্যাপারে আমি জানি না, আমি কখনো কবিতার প্রতি সিরিয়াস ছিলাম না এবং এখনো নাই। এবং আমি একটা তথ্য দিই, আমি কখনো কোনো কবিতা পাণ্ডুলিপি আকারে কোনোদিন লিখিনি। আমি যা লিখেছি সব সোশ্যাল মিডিয়াতে, এবং এটি লিখেছি এরকম, আমি হয়তো বাসে কোথাও যাচ্ছি, আমার মাথায় কোনো একটা অনুভূতি এসেছে, সেই অনুভূতিটা আমি তাৎক্ষণিকভাবে ফেসবুকে লিখে ফেলেছি। হয়তো কোথাও ঘরে বসে আছি, বৃষ্টি হচ্ছে, কোনো একটা অনুভূতি তৈরি হচ্ছে, লিখে ফেলেছি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করলাম যে সেই কবিতা দেশে বিদেশে এরকম হচ্ছে, আমি কলকাতায় গিয়ে লিখেছি যে কোনো একটা দেয়ালের গায়ে আমার কবিতার লাইন লেখা, আমি মিটফোর্ড হসপিটালে গিয়ে লিখেছি লেখা, আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেড়ে যাবে তোমার শহর, হসপিটালের গায়ে লেখা। আমি দেখেছি এক মেয়ে এসেছে, তার শাড়ির মধ্যে লেখা, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। তারপরে কি, কোথায় যাবে তোমার মানুষ রেখে, মানুষ কেন হারিয়ে গেলে শেষে, মানুষ পাওয়া শেখে। বা আপনারা হয়তো অনেকে শুনেছেন, আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে খুচরো পয়সার মতো ভেঙে চুরে জমা রাখতে পারি। তো এরকম অসংখ্য কবিতা আছে, যে কবিতাগুলো আসলে আমি কখনো সচেতন ভাবে লিখি নাই, আমি খুবই অবহেলার সঙ্গে লিখেছি। কিন্তু জীবনে আপনি দেখবেন, আপনি খুব সিরিয়াসলি, খুব গুরুত্ব দিয়ে অনেক কাজ করবেন, কিন্তু সেটা আপনাকে ঠিক ততটা কিছু ফিরিয়ে দেবে না। অনেক কাজ হয়তো আপনি তার প্রতি উপেক্ষা করেছেন, কিন্তু সে আপনাকে এমন কিছু ফিরিয়ে দেবে, তখন আপনার মনে হবে যে আপনি তার প্রতি ইনজাস্টিস করেছেন। তো কবিতা হচ্ছে আমার সৃষ্টিশীলতার সেই অংশ, যার প্রতি আমি সবচেয়ে বেশি উপেক্ষা করেছি, কিন্তু সে আমাকে সেই উপেক্ষার প্রতিদান দিয়েছেন প্রচন্ড ভালোবাসায়। সো কবিতার যে পাঠকরা আমার কবিতাগুলোকে দেশে বিদেশে এত ভালোবেসে গ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আর কবিতার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনার এখানে প্রচুর পাঠক আছেন, তাদের কাছে প্রশ্ন উত্তরে বা তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়ার আগে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। আপনি এই যে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা গত বছর, আপনি তো জানেন এটার একটা চমৎকার স্লোগান আছে, যত বই তত প্রাণ। আমি এটাকে আপনাকে বলছিলাম যে এত সুন্দর স্লোগানটা, এটি লিখেছেন ফেরদৌস সাজিদি, আমাদের মুক্তধারা ফাউন্ডেশনের একজন উপদেষ্টা এবং উনিও একজন কথা সাহিত্যিক। এবং আমি যেটা বলার চেষ্টা করছি, মূল বিষয়টা হচ্ছে যেটা, যে গত বছর আপনি বইমেলা উদ্বোধন করতে নিউ ইয়র্কে এসেছেন, এবছর বইমেলার 35 বছর উপলক্ষে আপনি অতিথি হিসেবে এসেছেন। এই দুটো বইমেলার গত বছরের অভিজ্ঞতা এবং এবছরের আজকে শেষ দিনের শেষ মুহূর্তে, শেষ লগ্নে আমরা, এই দুটোকে আপনি কিভাবে, আপনি কোনভাবে কি দৃষ্টিতে দেখছেন সেটা একটু জানতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে কি, আমি গতকালকে নিউ ইয়র্ক থেকে গিয়েছিলাম এবং আজকে নিউ ইয়র্কে ফিরে এসেছি। সিরিয়াসলি বলি, মাঝখানে যে 1 বছর গিয়েছে এটা আমার মাথায় নেই, কারণ আমার কাছে মনে হয়েছে আপনি আপনার ধরেন একটা ঘরে, মানে যে ঘরটাতে আপনি অনেকদিন ধরে আছেন, সেখানে যে চেয়ারটা যেখানে আছে, যে টেবিল ল্যাম্পটা যেখানে আছে, টেবিলটা যেখানে আছে, তক্তপোষটা যেখানে আছে, দেয়াল ঘড়িটা যেখানে আছে, সেটা রেখে আপনি ঘরের বাইরে গিয়ে আবার একটু পরে ফিরে এসে যখন সেটা একই রকম দেখবেন, যে অনুভূতিটা হয়
আমার ঠিক ওই অনুভূতিটা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এখানেই ছিলাম। আপনি দেখেছেন যে এই 35 বছর উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন 1992 সালে ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত বইমেলা উদ্বোধন করেছেন, 2025-এ উদ্বোধন করেছেন আপনি, এবছর উদ্বোধন করলেন দরবার কইলেন। এদের প্রত্যেকের ছবি আমাদের বইমেলার প্রধান গেটে আছে সন অনুযায়ী। এই যে লেখকদের প্রতি শ্রদ্ধা জানানো এবং প্রতিটা মনে হয় নিউ ইয়র্ক বইমেলা একমাত্র বইমেলা প্রতি বছর একজন লেখক উদ্বোধন করেছে এবং এটি একটা পরম্পরা নিউ ইয়র্ক বইমেলার জন্য। আমি এবার পাঠকদের কাছ থেকে যাচ্ছি, আপনারা যদি কেউ কোনো কোশ্চেন করতে চান আমরা হাত তুলবেন। আপনার দুইটা প্রশ্ন ছিল কবির প্রতি, কিন্তু আপনার দুইটা প্রশ্ন ছিল কবির প্রতি, একটা ছিল শৈশব, একটা ছিল কবিতা নিয়ে। সো শৈশবে কবির একটা মাছ আছে তার গ্রামের বাড়িতে, যদি কবি স্বীকার করেন